ওয়েলকাম ব্যাক। আজকে বার্সার যে অফিসিয়াল ট্রেনিং সেশনটা কমপ্লিট হয়েছে, সেইখানে ব্যাক করছে দানি অলমো এবং রবার্ট লেভানডস্কি। তো এই দুইজন অফিসিয়ালিভাবে আউটডোরে ট্রেনিং করছে, যেটা গ্রুপ ট্রেনিং। তো আমরা একটা নিউজ পাইছিলাম, সেটা আমাদের সামনে ছিল প্রায় আজকে দিনের বেলাতেই ছিল। মানে আজকে বলতে ইতিমধ্যে 30 অক্টোবর হয়ে গেছে। তো 29 অক্টোবরের দিনের বেলাতে আমরা বাংলাদেশ টাইম একটা নিউজ পাইছিলাম যে বার্সার স্পোর্টিং ডাইরেক্টর তিনি দানি ওলমো এর এজেন্ট যে আছে তার সাথে একটা মিটিং করবেন। তিনি ইতিমধ্যে সেটা করে ফেলছেন এবং সেখানে অনেক কথাই হয়েছে। মূলত কনসার্নটা ছিল বা এখানে আলোচনার বিষয়টা ছিল দানি ওলমো এর আপডেটটা কি, কিংবা সে কতটুকু ডিসকমফোর্ট থেকে কমফোর্ট ফিল করতেছে। So, sport reports that Barcelona sporting director Deco held a meeting in Barcelona with Dani Olmo's agent Andy Barra to discuss the player's current situation and ongoing recovery from injury. Sources say the discussion focused on Olmo's rehabilitation plan and the possibility to conducting a thorough medical examination to determine the cause of his recurring cause of his recurring discomfort. তার বর্তমান সময়ে আহ, যে ডিসকমফোর্টটা আছে এটা নিয়েই মূলত ডেকো আলোচনা করছিলেন, এবং মেডিকেল এক্সামিনেশনটা আসলে কি ডিটারমাইন করতেছে এবং এখানে কারণটা কি, এই সংক্রান্ত যে কনসার্নটা সেটাই ডেকো এর মধ্যে দেখা গেছে, এবং তিনি এটা নিয়ে মূলত তার এজেন্টের সাথে আলোচনা করছিলেন এবং সেখান থেকেই অনেক কিছুই পাওয়া গেছে। আমরা দেখতেছি যে অলমো আজকে ব্যাক করে ফেলছে, একই সাথে রবার্ট লেভানডস্কি। তবে এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যখন রাফিনহাকে দেখতেছি, আহ, রাফিনহাকে যখন এল ক্লাসিকো এর আগে মাঠের মধ্যে নিয়ে আসা হয়, এটা এক প্রকার জোরপূর্বক ছিল, কিংবা এই যে ডিসিশনটা, এইটা আসলেই কোনো পারফেক্ট ডিসিশন ছিল না। তাকে আনার কারণে আমরা দেখছি যে এখন কি হয়েছে, উল্টো আরও রিয়েকশন করছে, বা সিচুয়েশনটা এখন আরও বেশি পরিমাণ ক্রিটিক্যাল হয়ে গেছে। রাফিনহা ব্যাক করতে হলে এখন আরও লম্বা সময়ের প্রয়োজন। তো তাকে নিয়ে আসার পরে, আউটডোরে নিয়ে আসার পরে ট্রেনিং করছে, কিন্তু ট্রেনিংয়ের পরে তার কিন্তু উন্নতি হয় নাই। সে কিন্তু মেডিকেল থেকে গ্রিন সিগন্যাল তো পাই নাই, উল্টো নতুনভাবে সে সাফার করা শুরু করছে। ঠিক তেমনি দানি অলমোর বেলায় হবে কিনা, রবার্ট লেভানডস্কির বেলায় হবে কিনা, এটা কিন্তু অনেক বড় একটা কনসার্নের বিষয়। আমি আশা করতেছি অলমো এবং লেভানডস্কি তাদেরকে যথেষ্ট পরিমাণ সময় নিয়েই তারপর এই যে মিটিংটা হইলো, এই মিটিংটা অনেক কিছুই আমাদেরকে দেখিয়ে দিতেছে। রাফিনহাকে নিয়ে আসার আগে আমরা এই ধরনের কনসার্ন স্পোর্টিং ডাইরেক্টরের কাছ থেকে দেখি নাই। যদি এরকম ঘটেও থাকে তাহলে বার্সার ইনসাইডে ছিল, এটা কিন্তু আউট হয় নাই। এখন অলমো এর বেলাতে ভিন্নতা দেখতে পারতেছি। তো রবার্ট লেভানডস্কি কে নিয়ে আসা হয়েছে, অলমোকে নিয়ে আসা হয়েছে, নিয়ে আসার আগে যথেষ্ট পরিমাণ বার্সা ম্যানেজমেন্ট কনসার্ন শো করছে, এইটা কিন্তু একটা পজিটিভ সাইড। কিন্তু আমরা যদি রাফিনহাকে দেখি তাহলে ওইটা কিন্তু নেগেটিভ সাইড ছিল, কারণ ওরে মাঠের মধ্যে নিয়ে আসাটা কোনোভাবেই ঠিক হয়নি। তো ওরে দেখার মানে একটা চিন্তা ছিল যে যদি রাফিনহাকে নিয়ে এসে কোনোভাবে দলের সাথে সেট করা যায়, তাহলে কিছু সময় হলেও এল ক্লাসিকোতে যদি তাকে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, তাহলে এই প্লেয়ারের কাছ থেকে ভালো সার্ভিস পাওয়া যাবে। এই যে চিন্তাটা, এটা মাথায় রেখেই বার্সা কিন্তু এমন ডিসিশন নিছে, কিন্তু এই ডিসিশনের মানে শেষটা কি হয়েছে সেইটা আমরা দেখছি। সো দ্য মিটিং ওয়াজ reportedly cordial, reflecting the strong relationship between the club and the players' representatives. While there is no immediate concern about Olmo's condition, the club aims to identify precisely why the issues have persisted and may carry out additional tests or a comprehensive analysis in the coming weeks. তো ডেকো যে তিনি মিটিং করলেন দানি ওলমো এর এজেন্টের সাথে, দানি ওলমোকে এখনই মাঠের মধ্যে নিয়ে আসা হয়েছে, তা তবুও তার কিন্তু
আহ, আরও কিছু অ্যাডিশনাল টেস্টের প্রয়োজন পড়তে পারে, মে ক্যারি আউট অ্যাডিশনাল টেস্ট, আরও কিছু পড়তে পারে টেস্টের প্রয়োজন, এবং কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিসের কথা বলা হইতেছে, একদম বিস্তৃতভাবে অ্যানালাইসিস যেটা সেটা কামিং উইকস সামনের সপ্তাহগুলোতে হইতে পারে। তো এখানে কিন্তু একটা কনসার্ন রয়েই গেছে। আমার মূলত এখন যেটা বলার উদ্দেশ্য, আমরা রাফিনহাকে দেখতেছি ওরে নিয়ে আসা হয়েছে সম্পূর্ণ একটা আহ, মানে যে পরিকল্পনা করে আনা হয়েছে, এই পরিকল্পনাটা যথাযথ ছিল না। তো অলমোকে ইতিমধ্যেই মাঠের মধ্যে আনাটা অনেকটাই প্রয়োজনীয় ছিল, কারণ আমরা একটা জিনিস একটু গভীরভাবে দেখলেই বুঝতে পারি। দেখো কিন্তু 29 অক্টোবরের মানে বাংলাদেশ সময় দিনের বেলা কিন্তু তিনি আহ, দানিয়েল ময়ের এজেন্টের সাথে মিটিং করছেন, আর পেদ্রি এর যে নিউজটা, ইনজুরির নিউজটা, সেটা কিন্তু আমরা আরেকটু পরে পাইছি। তার মানে বার্সা কিন্তু আগেই পেদ্রি সম্পর্কে অনেক বেশি পরিমাণ অবগত ছিল, তারা পেদ্রি এর কন্ডিশন খুব ভালোভাবেই জানতো। অতএব আমরা ক্লিয়ারলি ধরতে পারি বার্সা কিন্তু এক প্রকার হাইডিংয়ের ট্রাই করছিল, কিন্তু হাইডিংটা শেষ পর্যন্ত আর হয়ে ওঠে নাই। তো পেদ্রি এর অবস্থা সম্পর্কে বার্সা কনসার্ন ছিল। তো যখন দেখছে যে পেদ্রি গেলে আরেকটা প্লেয়ারের খুব বেশি প্রয়োজন, তখন দানিয়েল মুকে নিয়ে আসার একটা তড়িঘড়ি শুরু করছে, এই জন্য মিটিংটা আসছে। আমরা দেখছি যখন দানিয়েল মো মাঠের মধ্যে ছিল তখন কিন্তু ফেরমিন বাইরে ছিল, ফেরমিন আসছে, দানিয়েল মো গেছে। দানিয়েল মো ইঞ্জুরিতে পড়ার যখন শঙ্কা তৈরি হয় কিংবা আমরা দেখি যে আহ, একটা পসিবিলিটিস চলে আসছে, ঠিক তখনই ফেরমিন ব্যাক করছে। তো বার্সা এমনভাবে প্লেয়ারগুলোকে ব্যবহার করার ট্রাই করতেছে, কিংবা ইঞ্জুরির মধ্যে একটা বার্সা এর একটা যে সিস্টেম আছে কিংবা প্রসেস আছে, এই বর্তমান ইঞ্জুরির কারণে যে ক্রাইসিস সৃষ্টি হয়েছে, এই ক্রাইসিসটাকে মোকাবেলা করার জন্য যে একটা প্রসেস বার্সা ফলো করতেছে অথবা সিস্টেম বলা যাবে, আমরা দেখতেছি একটা প্লেয়ার যখন ইঞ্জুরিতে পড়তেছে তখন ইঞ্জুরিতে থাকা অবস্থায় ইতিমধ্যেই আছে, ওইখান থেকে একটা প্লেয়ারকে নিয়ে আসার একটা তড়িগড়ি হইতেছে, কিংবা ওই রকম প্রিপারেশন আমরা দেখতে পারতেছি। এই যে পেদ্রি গেল, এখন আসছে দানিয়েল মো। আগে দেখছিলাম আমরা দানিয়েল মো গেছে, ফেরমিন আসছে। তো এই যে একটা মানে ইয়া মানে ব্যালেন্সিংয়ের বিষয়, এইটা কতটা লজিক্যাল আই ডোন্ট নো, কিন্তু আমরা যখন ফেরমিনকে দেখতেছি তখন কিন্তু সেটা কাজ করতেছে। দানিয়েল মো গেছে, ফেরমিনকে নিয়ে আসছে, ফেরমিন এখন ভালো করতেছে। তো এইটা কিন্তু সলিড ছিল। তো এখন দানিয়েল মো আসছে, পেদ্রি গেছে, তবে দানিয়েল মোকে নিয়ে আসা হয়েছে। দানিয়েল মো কী করে সেটা আমাদেরকে দেখতে হবে। তবে মিটিংটা অনেকটাই ইম্পর্টেন্ট ছিল, এবং এইটা অনেক কিছুই বুঝিয়ে দিতেছে। এজেন্টের সাথে তার যে এজেন্ট আছে মিস্টার অ্যান্ডি বারা, তার সাথে ডেকোয়ের আহ, আলোচনা হয়েছে। তো আমরা ধরে নিতে পারি যে যেহেতু তার এখানে আরও কিছু টেস্টের কথা বলা হইতেছে এবং অ্যানালাইজিংয়ের প্রয়োজন আছে, এখানে মেডিকেল টিম তারা যে তাদের মধ্য দিয়ে যে এক্সামিনেশনগুলো হবে বা টেস্টগুলো হবে, তো ওইগুলাতে যে ফাইন্ডিংস আসবে আমরা আশা করব যে ওইটা দানিয়েল ময়ের পক্ষে থাকবে কিংবা পজিটিভ থাকবে। যদি নেগেটিভ কোনো কিছু সৃষ্টি হয় সেক্ষেত্রে আসলে এইটা খারাপের দিকেই যাবে, যেমনটা রাফিনহার বেলায় হয়েছিল। তো রাফিনহার বেলাতে বার্সা কিন্তু অনেক বেশি পরিমাণ উদাসীনতার পরিচয় দিছে, যেইটা দানিয়েল মোর বেলায় যাতে না হয়। ইতিমধ্যে কিন্তু পেদ্রি নাই, কনসার্নের জায়গা ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে, কনসার্ন বলবো না, চিন্তার জায়গা, নেতিবাচক চিন্তার জায়গা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। এখনও লম্বা সময় বাকি, এই মাস বলতে 30 অক্টোবর চলে আসছে, তো এটা শেষ হয়ে গেলে নভেম্বর আসবে, নভেম্বরে কিন্তু অনেকগুলো ম্যাচ আছে, ওইখানে প্লেয়ারগুলোকে কন্টিনিউয়াসলি পাওয়া খুবই দরকার। প্রথমে এলচের এগেনস্টে খেলতে হবে, যেটা 2 তারিখে। তারপরে ক্লাব ব্রুজের এগেনস্টে ম্যাচ আছে 5 তারিখে, 2 তারিখের পরেই 5 তারিখে ম্যাচ। প্লেয়ারগুলো কতটুকু পরিমাণ কনস্ট্যান্ট থাকতে হবে, এনার্জেটিক থাকতে হবে, সেটা বুঝতেই পারতেছে। আবার 9 তারিখে ম্যাচ আছে সেল্টা বিগোর এগেনস্টে। তো 1 থেকে 9 অথবা প্রথম 10 দিন, নভেম্বরের প্রথম 10 দিনের ভেতরে 3টাই ম্যাচ খেলতে হবে। এবং যদি আমরা ক্যালকুলেশনে যাই, বার্সা কিন্তু ইতিমধ্যে সেভিয়ার এগেনস্টে 3টা পয়েন্ট ড্রপ করছে, রিয়ালের এগেনস্টে 3টা পয়েন্ট ড্রপ করছে, একটা ম্যাচে ড্র করছে, তার মানে 3 3 6 এবং 2 8 8 পয়েন্ট কিন্তু ইতিমধ্যেই ড্রপ হয়ে গেছে। শেল্টা বিগো এবং এলচে দুইটা ম্যাচই বার্সার জন্য ইম্পর্টেন্ট নিঃসন্দেহে, কারণ 8টা পয়েন্ট ইতিমধ্যেই বার্সা মানে মানে এক প্রকার কী বলবো, মানে ছুঁড়ে ফেলে দিছে আর কি, ওইটা মানে পায় নাই। তো 9 তারিখের পরেই সেল্টা বিগো ম্যাচের পরে ইন্টারন্যাশনাল ব্রেক শুরু হবে,
ওইটা থেকে ফিরে এসে অ্যাথলেটিক ক্লাবের এগেনস্টে খেলতে হবে 22 তারিখে। 25 নভেম্বরে খেলতে হবে চেলসির এগেনস্টে। বাংলাদেশ সময় খুব সম্ভবত 26 হয়ে যায়, যদি আমি ভুল না করে থাকি। তবে 25 এখানে বলতেছে। তো চেলসির এগেনস্টে খেলতে হবে, আবার 29 নভেম্বরে খেলতে হবে আলাভেজের এগেনস্টে। তো এই মাসেই অনেকগুলাই ইম্পর্টেন্ট ম্যাচ। ইন্টারন্যাশনাল ব্রেকের আগে 3টা, ইন্টারন্যাশনাল ব্রেকের পরে আরও 3টা, 6টা ম্যাচ। এক মাসে 6টা ম্যাচ, এটা কিন্তু হিউজ। 30 দিনের মধ্যে 6টা ম্যাচ খেলা। আবার ইন্টারন্যাশনাল ব্রেক আছে। মানে প্রথম 10 দিনের ভেতরে খেলতে হবে 3টা, পরের 10 দিনের ভেতরে খেলতে হবে 3টা। তো এই যে মাঝখানে যে 10 দিন আছে সেটা ইন্টারন্যাশনাল ব্রেকে চলে যাবে। এই ক্যালকুলেশনটা করেই দানি অলমো কে দানি অলমোকে মাঠে নিয়ে আসাটা এক প্রকার রিস্ক নিয়ে ফেলছে বার্সা বলে মনে করতেছি। কারণ নিউজে ক্লিয়ারলি বলতেছে যে মেডিকেল টিমের মাধ্যমে এখনও তার কিছু টেস্টের বাকি আছে, কিছু এক্সামিনেশন কিংবা এখনও তার অ্যানালাইজিংয়ের প্রয়োজন আছে, কিংবা ওইগুলো দেখার পরেই আসলে অনেক কিছু আন্দাজ করা যাবে। আমরা একটা জিনিস নিয়ে সন্তুষ্ট হইতে পারি, সেটা হচ্ছে পাবলো গভীর মতো দানি অলমোকে কোনো প্রকার আহ, একটু শক্তভাবে কিংবা একটু গভীরে গিয়ে ফিজিওথেরাপি দেওয়া লাগে নাই। এইটা হইতেছে দানি অলমো এর জন্য অনেক বড় অ্যাডভান্টেজ বার্সার জন্য। যদি সেটাতে বার্সা যাইতো বা কোনো প্রকার থেরাপির প্রয়োজন পড়তো, সেক্ষেত্রে কিন্তু 1 মাসের একটা মানে হিসাব নিকাশ চলে আসতো। 1 মাস বলতে আর একটু বেশি পরিমাণ হইতে পারে। এখন পেদ্রি গেছে, তো পেদ্রিকে নিয়ে আমরা যেটা শঙ্কা করতেছি, তাকে কেন্দ্র করে যে নিউজগুলো আমাদের সামনে আছে সেগুলো কিন্তু সাধারণ পর্যায়ে নাই। কেউ বলতেছে 3 উইকস, কেউ বলতেছে 4 উইকস, আবার অনেকে মাসল ইঞ্জুরি, লেফট থাই অর্থাৎ লেফট লেগের থাই। তো এইটা মোটামুটি বলা যায় যে হার্নস্টিংয়ের কথা অনেকেই বলতেছে, একটু টাইট অবস্থায় আছে। আমি আশা করব যে খুবই খারাপ কোনো কিছুর দিকে পেদ্রি যাবে না। সেক্ষেত্রে আসলে লম্বা সময়ের একটা মানে পড়ে যাবে, যে লম্বা সময় অপেক্ষা তারপরেই পেদ্রিকে পাওয়া। যেভাবে 3 উইকস 4 উইকস বলতেছে, এটার ভেতরেই যদি পাওয়া যায় দ্যাটস ফাইন। আর দানিয়েল মুকে নিয়ে যেহেতু রিস্ক নেওয়া হয়েছে, এখনও কিন্তু আরও বললাম তো এক্সামিনেশন টেস্ট এগুলোর কথা বলা হইতেছে। তো ওইগুলা করার পরে আমি আশা করব যে এটা পজিটিভ রেজাল্ট থাকবে এবং তাকে আমরা মাঠে পাবো লম্বা সময়। সামনের মাসে কিন্তু অনেক লোড নিতে হবে প্লেয়ারদেরকে। প্রথম 10 দিনের ভিতরে 3টা ম্যাচ এবং শেষের 10 দিনের ভেতরে 3টা ম্যাচ, মাঝখানে ইন্টারন্যাশনাল ব্রেক আছে। অলমো যদি সুস্থ হয়ে যায় পুরোপুরিভাবে, আমরা যদি মাঠের মধ্যে দেখি, সেক্ষেত্রে স্পেন কিন্তু তাকে ডাকতে পারে। স্পেন কিন্তু তাকে ডাকার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আশা করবো রবার্ট লেভানডস্কি এবং দানি অলমো এরা খুবই স্মুথলি মাঠের মধ্যে থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।